এবার নেক্সট আমরা পড়বো, দেখো, দ্রবণের দ্রব্যতা। তো আগের দিনে আমরা অনেক কিছু পড়েছিলাম এই দ্রবণ চ্যাপ্টারের। তোমরা যারা দেখোনি, ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক আছে, সেখানে সব ভিডিও তোমাদের পরপর দেওয়া আছে, দেখো। এবার বলছি দ্রবণের দ্রব্যতা হয়, দেখো। তাহলে দ্রবণের দ্রব্যতা মানে, দেখো, যখন আমরা কোনো 100 গ্রাম দ্রবণটাকে দেখবো, হ্যাঁ, তাহলে 100 গ্রাম ধরো কোনো একটা দ্রবণ আছে, তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে যতটা পরিমাণে সর্বাধিক দ্রাব্য যুক্ত থাকবে সেটাকে বলা হবে তার দ্রাব্যতা। বোঝা গেল? ধরো 100 গ্রাম দ্রবণ আছে, তাহলে সেই 100 গ্রাম দ্রবণের মধ্যে যতটা পরিমাণে দ্রাব্য, ধরো 50 গ্রাম দ্রাব্য আছে, তাহলে সেই যে যতটা পরিমাণে দ্রাব্য থাকবে সেটাকে তার দ্রাব্যতা বলা হবে। তাহলে দ্রাব্যতা কাকে বলে সেটা লিখছি। এবার দেখো যে দ্রাব্যতার যে আমরা রাশিমালা সেটা এখানে প্রতিষ্ঠা করব, মানে দ্রাব্যতা কিভাবে প্রকাশ করব সেটা। এবার ধরো কোনো একটা জিনিসের দ্রাব্যতা বলতে কি বুঝি, যেমন ধরো বললাম আমরা যে পটাশিয়াম নাইট্রেট ধরো আছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 36, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের মধ্যে 20 গ্রাম বা 36 গ্রাম সেই যে পটাশিয়াম নাইট্রেটটা মিশে থাকতে পারবে জলের মধ্যে। আবার বলছি, দেখো, 36, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 36 বলতে কি বোঝো, এটা কোশ্চেন। তাহলে অ্যান্সার কি হবে, যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট 100 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের মধ্যে জলীয় দ্রবণে 36 গ্রাম পটাশিয়াম নাইট্রেট মিশে থাকতে পারবে, মানে 100 গ্রামের মধ্যে 36 গ্রাম মিশে থাকবে, এটা মনে রাখবা। তাহলে 100 গ্রাম দ্রাবকে যতটা পরিমাণে সর্বাধিক দ্রাব্য মিশে থাকে সেটাকে তার দ্রাব্যতা বলা হয়। এবার দ্রাব্যতার সংজ্ঞা যেটা আছে বলছি, তারপরে আমরা তার রাশিমালা সেটা আমরা প্রকাশ করব। তাহলে লিখো, কোনো দ্রবণের 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে যত পরিমাণ দ্রাব্য মিশে থাকে সেই পরিমাণকে ওই দ্রবণের দ্রাব্যতা বলে। এবার দ্রাব্যতার যে রাশিমালা সেটা খুব ইম্পর্টেন্ট, দেখো আমরা প্রকাশ করছি বা প্রমাণ করছি। তাহলে কিভাবে আসবে দ্রাব্যতার রাশিমালা? তাহলে আমরা এখানে ধরি, প্রথমে ধরতে হবে এখানে, দেখো, যে আমরা ধরবো এটার মধ্যে যে দ্রবণ যেটা আছে, এটার মধ্যে যে দ্রবণ আছে সেটা আছে x পরিমাণ, হ্যাঁ, দ্রবণটা কত আছে, x পরিমাণ দ্রবণ আছে। এবার সেটার মধ্যে আমরা ধরো যে দ্রাবের পরিমাণ আছে, সেই দ্রাবের পরিমাণটা থাকবে y পরিমাণ। আচ্ছা, এটা আমরা, হ্যাঁ, তো দ্রাবের পরিমাণটা ধরলাম, ধরো y পরিমাণে দ্রাব্য আছে, এটা বইয়ের মধ্যে আছে, তার জন্য আমরা এটা ধরে নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা জানবো যে রাশিমালা মানে অঙ্ক যেগুলো আছে, সূত্র সেটা। তাহলে এবার কিভাবে করবো এটা, দেখো, অতএব আমরা এখানে যে দ্রাবকটা পাবো সেই দ্রাবকটা কত আসবে, দ্রাবকটা আসবে, দেখো, যে দ্রবণ মাইনাস দ্রাবক। কেন এলো? কারণ আমরা জানি যে দ্রবণের মধ্যে, দেখো, দ্রবণ মানে কি, এই যে দ্রাব্য আছে আর এটা মাইনাস আছে, সেদিকে কি প্লাস, তাহলে দ্রবণ মানে হয় কি, দেখো, দ্রাব্য প্লাস দ্রাবক। এবার এই দ্রাবকটা আমরা, তার জন্য ধরো এদিকে প্লাস ছিল, এদিকে কি হয়ে যাবে মাইনাস, তার জন্য মাইনাস হয়ে গেল। তাহলে এখানে দ্রবণ মানে কত x, আর এখানে দ্রাব্য মানে কত y। তাহলে আমরা দেখো এখানে যে দ্রাবকটা পেলাম সেটা কত পেয়ে গেলাম, x মাইনাস y পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দ্রবণ x পরিমাণে পেলাম, দ্রাব্য y, এবং দ্রাবকটা x মাইনাস y। এবার এখান থেকে দেখো ঐকিক নিয়মের সাহায্যে আমরা সেই রাশিমালাটা প্রতিষ্ঠা করব। তাহলে দেখো x মাইনাস y পরিমাণ, হ্যাঁ, নিচে লিখলাম আমি যে x মাইনাস y পরিমাণ দ্রাবকে দ্রাব্য থাকে, ধরো আমি বললাম যে y পরিমাণ, এটা আমরা এখান থেকে বার করলাম। দেখো যে x মাইনাস y পরিমাণ দ্রাব্যটা কত আছে, y পরিমাণ আছে। তাহলে এবার 1 গ্রাম দ্রাবকে দ্রাব্য থাকে, 1 গ্রাম দ্রাবকে, তাহলে কত হবে, y বাই x মাইনাস y পরিমাণ। হ্যাঁ, সিম্পল ঐকিক নিয়ম। এবার এখান থেকে আমরা দেখো বার করব যে 100 গ্রাম দ্রাবকে দ্রাব্য থাকে, কত হবে, y বাই x মাইনাস y এতটা ইন্টু কত আসবে, 100 পরিমাণ এত। ঠিক আছে, এবার দেখো 100 গ্রাম দ্রাবকে দেখো 100 গ্রাম দ্রাবকে যতটা পরিমাণে দ্রাব্য থাকে সেটাকে কি বলা হয়, সেটাকেই তো বলা হয় দ্রাব্যতা। তাহলে এখান থেকে আমরা এটাই, মানে এই যে লেখা আছে না 100 গ্রাম দ্রাবকে, ওটাকেই বলা হয় কি, দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা সমান করতে পারলাম, দেখো এখানে যে y আছে, তাহলে y মানে কি ছিল, y মানে ছিল, দেখো, যে দ্রাবের পরিমাণ, তাহলে y মানে হয়ে গেল দ্রাবের পরিমাণ। বা এই নিচে কি আছে, দেখো x মাইনাস y মানে কি ছিল, x মাইনাস y মানে আছে যে দ্রাবকের পরিমাণ।
তাহলে এটা দ্রাবকের, তাহলে দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ ইন্টু 100, এটা হয়ে গেল দ্রাব্যতার সূত্র। এই সূত্র থেকে অনেকগুলো অঙ্ক তোমাদের আসতে পারে, ভালোভাবে লিখো যে দ্রাব্যতা সমান হয় দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ ইন্টু 100, এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে এভাবে বললাম। দেখো যে দ্রবণের মধ্যে যখন আমরা দ্রাব্যতা পরিমাপ করব, তাহলে সেই দ্রাব্যতার ক্ষেত্রে যে সূত্র আসবে সেটা আসবে, দেখো দ্রাব্যতা সমান দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ ইন্টু 100, এটা। ঠিক আছে, এবার এখান থেকে দেখো একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেগুলো একটা আমি করছি, ভালোভাবে তোমরা লিখো। হ্যাঁ, অঙ্কটা লিখো, তারপর করছি। লিখো একটি দ্রবণের দ্রাব্যতা, একটি দ্রবণের দ্রাব্যতা 38, 78। লিখো দ্রবণ 78। দ্রবণটির দ্রাব্যতার কোনো একক হয় না, হ্যাঁ, কারণ সেগুলো দুটি একই রাশির অনুপাত হয়। দেখো দ্রাব্যতা মানে কি ছিল, দ্রাবের ভর বা দ্রাবকের ভর, তাহলে দুটোই সেম হবে, একই হয়ে যাবে, তার জন্য কোনো একক থাকবে না। তাহলে এবার দ্রবণটির দ্রাবক লিখো 19 গ্রাম। তাহলে দ্রবণটির দ্রাবক 19 গ্রাম, তাহলে দ্রাবের পরিমাণ কত? তাহলে দ্রাবের পরিমাণ কত, এটা আমাদের অঙ্ক দেখো করতে হবে। তাহলে যারা অঙ্ক জানো না, দেখো খুবই সোজা, মানে ফিজিক্সের অঙ্ক খুব সোজা হয়। তাহলে প্রথমে তোমাদের দেখো যে দ্রাব্যতা আছে সেটা লিখতে হবে। তাহলে দ্রাব্যতা, দেখো দ্রাব্যতা যেগুলো সংখ্যা লেখা আছে না, সিম্পল, দেখো এটা দ্রাব্যতা কত আছে 38। তারপরে দেখো দ্রাবক যে আছে, দ্রাবকটা কত আছে 19 গ্রাম, 19 গ্রাম। তারপরে আছে দেখো দ্রাব, সেটা বার করতে হবে। তাহলে দ্রাবটা, এটা কোশ্চেন দিতে হবে। এবার দেখো আমরা জানি সূত্র, এটা লিখতে হবে যে দ্রাব্যতা, অতএব দ্রাব্যতা সমান দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ ইন্টু কত 100, এটা সূত্র। হ্যাঁ, এটা সূত্র, এটা জানতে হবে। এবার এখানে দেখো আমাদের কি বার করতে হবে, যে দ্রাবের পরিমাণটা বার করতে হবে। তাহলে এটা বার করব, তাহলে এই যে জিনিসটা এটা ভাগে আছে, এদিকে কি হয়ে যাবে, গুণে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি পাবো, দেখো দ্রাব্যতা ইন্টু কত পাবো, এটা বললাম গুণে চলে আসবে, দ্রাবকের পরিমাণ। আচ্ছা, আর এই যে 100টা গুণে আছে, তাহলে এদিকে কি চলে আসবে, ভাগে চলে আসবে, সমান দেখো এখানে কি আছে, দ্রাবের পরিমাণ। ঠিক আছে, যারা বুঝতে পারলো না, দেখো এটা ভাগে আছে, এদিকে কি হয়ে গেল গুণ, আর এটা গুণে আছে, এদিকে ভাগ। ঠিক আছে, এই যে 100টা গুণে আছে, এদিকে ভাগ। এবার দেখো এখানে যে দ্রাব্যতা সেটা কত আছে 38, তারপরে দ্রাবকের পরিমাণ কত আছে 19 বাই এখানে কি আছে দেখো যে 100, হ্যাঁ, সমান কত আছে, দ্রাবের পরিমাণ, সমান আছে দ্রাবের পরিমাণ। তাহলে এই যে দ্রাবকের পরিমাণটা কত ছিল, দ্রাবকের পরিমাণটা ছিল, আচ্ছা দ্রাবকের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে, হ্যাঁ, তো তার জন্য এখানে যে দ্রাব আসবে সেটা মানে একটু অন্য চলে আসবে, অনেকটা বেশি চলে আসবে। তাহলে এবার এই 38কে 19 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি 19কে 38 দিয়ে গুণ করা যায়, পরীক্ষায় এভাবে আসবে না, পরীক্ষায় অন্যভাবে আসবে, তো আমি একটা করলাম এইভাবে, মানে এখানে প্রসেসটা সেম টু সেম হবে, বাকি একটু অন্য আসতে পারে। ঠিক আছে, এবার দেখো তাহলে 8 9 72 2, 3 9 27, 27 আর 7 কত হয় 34 ইন্টু কত 38। তাহলে দেখো এটা হয়ে গেল 2, এটা 2 6 7, 722 কত আসছে, আচ্ছা প্রায় ওই রকমই হবে, 722 বাই 100 সমান দ্রাবক। তাহলে এবার 722 বাই 100 মানে কত 7.72। ঠিক আছে, 7.72, মানে দশমিকে পরীক্ষায় এমন আসবে যেটা মিলে যাবে, মানে খুব ইজি টাইপসের কোশ্চেন আসে। নেক্সট আমরা দেখো আমরা জানবো যে দ্রবণের মধ্যে যে দ্রাব্যটা আছে সেটা কিসের ওপরে, কোন বিষয়ের ওপরে নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই দ্রাব্যতাটা কি কি বিষয়ের ওপর নির্ভর করে সেটা এবার আমরা জানবো। দেখো তোমাদের ইসে লেখা আছে। তাহলে প্রথমে আমরা জানবো, ধরো একটা কোনো তরল আছে, সেই তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা, তোমাদের দেখবা বইয়ে লেখা আছে হেডিংয়ে, তরলে কঠিনের দ্রাব্যতা, মানে তরলে আমরা কঠিনটাকে মিক্স করব তখন কি হবে। দেখো যেমন ধরো তরল মানে একটা জল আছে, তাহলে সেই জলের মধ্যে যখন আমরা কোনো চিনি ধরো দিয়ে দিলাম, তাহলে সেটা কঠিন। তাহলে যখন তরলের মধ্যে কঠিনটাকে দেওয়া হবে তখন সেটা কি হবে, তাহলে প্রথমে আমরা দেখো জানবো যে উষ্ণতার উপরে সেটা কিভাবে নির্ভরশীল হয়। ঠিক আছে, সেটা দেখো
তাহলে যখন আমরা দিব কোনো একটা পদার্থ, তাহলে সেটার মধ্যে দুটো জিনিস হতে পারে। তাহলে যখন কোনো জিনিস আমরা দিলাম ধরো, যে সেটা তাপটা শোষণ করলো, মানে যখন আমরা কোনো একটা জিনিস দিলাম দিয়ে যদি সেটা তাপ শোষণ করে তাহলে সেটার মধ্যে দ্রাব্যতা বাড়বে। ঠিক আছে, তাহলে তাপ শোষণকারী যদি পদার্থ হয় তাহলে দ্রাব্যতা কি হবে বললাম, বাড়বে। যেমন দেখো এটা আছে KNO3 পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আছে ধরো, তারপর ধরো NaNO3 তাহলে সোডিয়াম নাইট্রেট। তাহলে এই সব পদার্থের ক্ষেত্রে দেখো যখন আমরা তাপ দিব তখন সেখানে কি তাপটা শোষণ করবে। তাহলে যে সকল পদার্থ ধরো আমরা ওটা জলে দিয়ে দিলাম তাহলে তাপ শোষণ করবে, মানে সেটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এবার ঠান্ডা যখন হবে তখন আয়তনটা কমবে এবং আয়তন কমলে দ্রাব্যতা বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখবা। তার জন্য বললাম দেখো যখন এটার মধ্যে আমরা দিব তাপটা শোষণ হয়ে যাবে, তাহলে তাপের শোষণ যদি ঘটে তাহলে সেখানে দ্রাব্যতা কি হবে, কমে। তাহলে যে সকল পদার্থ তাপের শোষণ ঘটায় তাদের ক্ষেত্রে দ্রাব্যতাটা কমে যায়। তারপরে এবার উল্টো দেখো, যখন কোনো একটা পদার্থ দিব দিয়ে সেখানে ধরো তাপের বিকিরণ হলো, মানে সেখানে তাপটা কমবে না। তাহলে যদি তাপের বিকিরণ হয় তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা দেখব তাহলে সেখানে দ্রাব্যতাটা বাড়বে। ঠিক আছে, তাহলে যে সকল পদার্থ যখন আমরা বললাম সেটার মধ্যে দেওয়া হবে এবং সেখানে তাপ উৎপন্ন হবে অর্থাৎ তাপের বিকিরণ হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটার মধ্যে যে দ্রবণের ক্ষেত্রে যে দ্রাব্যতা আছে সেই দ্রাব্যতাটা হ্রাস পাবে, কমবে। ঠিক আছে, আবার আমি বলছি দেখো যখন আমরা তাপটা শোষণ করবে তখন দ্রাব্যতা বাড়বে। ঠিক আছে, তাপ শোষণ করলে দ্রাব্যতা বাড়বে এবং তাপ বিকিরণ করলে দ্রাব্যতা কমবে। তাহলে দেখো যেমন এটা আছে CaOH2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই যে পদার্থ আছে তারপর ধরো আছে MgOH2, তাহলে এগুলোর ক্ষেত্রে দ্রাব্যতাটা কমে যাবে, কারণ এগুলো যখন দেওয়া হবে জলের মধ্যে তখন সেটার মধ্যে তাপের কি হবে, বিকিরণ হবে, মানে তাপটা পরিবেশে ছাড়বে, তার জন্য আয়তনটা বাড়বে। এবার আয়তন যখন তোমরা জানো বাড়লে সেটার মধ্যে কি ঘনত্বটা কমে যাবে এবং ঘনত্ব কমলে দ্রাব্যতাটাও কমে যাবে, তার জন্য এমনটা হয়। ঠিক আছে, তাহলে এবার উষ্ণতার উপরে এইভাবে নির্ভর করে। এবার এটা একটা লেখচিত্রের সাহায্যে আছে সেটা আমরা বলবো। হ্যাঁ, তো সেটা বলছি তার আগে এই যে বলে দিই এটা, তারপরে আমি ওটা বলছি। দেখো যে কোনো জিনিসের মধ্যে ধরো আমরা কোনো একটা তরলের মধ্যে ধরো কঠিন দিয়ে দিলাম, তাহলে তরলের মধ্যে যখন কঠিন দেওয়া হয় তখন সেটার মধ্যে চাপ, দেখো চাপের কোনো প্রভাব থাকে না। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা, চাপের কোনো প্রভাব থাকে না, মানে ধরো আমরা চাপটা বৃদ্ধি করলাম বা হ্রাস করলাম তাহলে সেখানে তেমনটা কোনো পরিবর্তন আসবে না। তাহলে যখন আমরা কোনো তরলের মধ্যে কঠিনের পদার্থ দিয়ে দিব তখন সেখানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ চাপের প্রভাব থাকে না। তাহলে চাপের প্রভাব, উষ্ণতার প্রভাব থাকে, যেমন বললাম তাপ শোষণ করলে দ্রাব্যতা বাড়বে এবং তাপ বিকিরণ করলে দ্রাব্যতা কমবে, কিন্তু সেখানে চাপের কোনো প্রভাব থাকে না, এটা মনে রাখবে। এবার তোমাদের বইয়ে, আমার কাছে ছায়ার বই আছে, তোমরা আরো বিভিন্ন বই দেখতে পারো, একটা লেখচিত্র মতো এভাবে দেওয়া আছে। তাহলে সেটার মধ্যে দেখো লেখা আছে বিশেষ কয়েকটি লবণের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব, এভাবে লেখা আছে। প্রথমে দেখবা লেখা আছে KNO3 যে লেখচিত্র সেটা দেখো, সেটা অনেকটাই ওপরে চলে গেছে, মানে দেখবা যে সেটা ধীরে ধীরে ওপরে যাচ্ছে, ওপরে উঠছে। কেন সেটা হচ্ছে, কারণ আমরা জানি দেখো যখন কোনো জিনিসের দ্রাব্যতা তাপ শোষণ করবে তখন সেখানে দ্রাব্যতাটা বাড়বে। তাহলে এই যে পটাশিয়াম নাইট্রেট সেটা জলের মধ্যে দিলে তাপটা শোষণ করতে শুরু করে, তার জন্য সেটার মধ্যে দ্রাব্যতাটা ধীরে 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 বাড়তে থাকবে। তাহলে তাপের শোষণ ঘটে, তাপ শোষণ করলে দ্রাব্যতাটা বাড়ে, তার জন্য এই ক্ষেত্রে দ্রাব্যতাটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে 2 নম্বর দেখবা আরো আছে যে গ্লোবাল লবণ বা গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখো প্রথমে দ্রাব্যতাটা বাড়ছে। কারণ আমরা জানি দেখো যখন তাপটা ধীরে ধীরে শোষণ করবে তখন দ্রাব্যতা বাড়বে, তারপরে যখন সব তাপ শোষণ হয়ে যাবে, মানে আর তাপ শোষণ করতে পারবে না, তখন সেটা আবার দ্রাব্যতাটা ধীরে ধীরে কমতে লাগবে। তার জন্য সেই লেখচিত্রটা দেখো প্রথমে আছে উপরের দিকে, মানে বাড়ছে, দেখো লেখা আছে Na2SO4 H2O 10H2 এটা। তাহলে এই যে গ্লোবাল সল্টের সেখানে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে। অ্যান্সার হবে যে দ্রাব্যতার কি পরিবর্তন হয় সেটার ক্ষেত্রে, তাহলে প্রথমে বাড়ে তারপর কমে। প্রথমে কেন বাড়ে, তাপ শোষণ করে, তারপর আর তাপ শোষণ করতে পারে না, তার জন্য আবার ধীরে ধীরে কমতে শুরু করে। তারপরে দেখবা আছে NaCl খাদ্য লবণ। তাহলে সেই ক্ষেত্রে দেখো যখন দেওয়া হবে তাহলে ধীরে ধীরে একটু একটু তাপটা শোষণ করবে, তার জন্য সেটা কম পরিমাণে ধীরে ধীরে সেটার দেখো দ্রাব্যতাটা বাড়ছে, বেশিটা পরিমাণে বাড়বে না, সেটা ধীরে ধীরে তাপের পরিমাণটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে গ্লোবাল এই যে খাদ্য লবণ NaCl এর ক্ষেত্রে এমনটা হয়, মনে রাখবো। তারপরে আছে দেখো যে ক্যালসিয়াম অক্সাইড CaOH2। তাহলে সেই ক্ষেত্রে আমি বললাম যে এটা তাপ বিকিরণ করে, তার জন্য তাপটা পরিবেশে ছাড়ে, তার জন্য দ্রাব্যতাটা কমবে, তার জন্য দেখবা যে ধীরে 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 এটার দ্রাব্যতাটা কমছে। তাহলে এই লেখচিত্রের সাহায্যে আমরা জানতে পারি যে কোনো একটা জিনিসের মধ্যে দ্রাব্যতা বাড়বে না কমবে সেটা। এবার এই যে লেখচিত্র সেটাকে বলা হয় দ্রাব্যতা লেখ। এটা কি বলা হয়, দ্রাব্যতা লেখ। তাহলে দ্রাব্যতা লেখ কাকে বলে, দেখো যে লেখচিত্রের সাহায্যে তাপমাত্রা এবং দ্রাব্যতার
দ্বারা কোনো একটি দ্রবণের দ্রাব্যতাকে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় দ্রাব্যতা লেখো। ঠিক আছে, এবার পরীক্ষায় আসে যে দ্রাব্যতা লেখো সেটার গুরুত্ব কি, মানে সেখান থেকে আমরা কি কি জানতে পারি। তাহলে প্রথম জিনিস দেখো, আমরা কোনো জিনিসের মধ্যে পরীক্ষা না করে দুটো ধরো দ্রাব্যতা আছে, তাহলে সেটার মধ্যে আমরা দ্রাব্যতার পার্থক্য জানতে পারি। দুটো পদার্থ আছে ধরো, তাহলে সেই দুটোর মধ্যে দ্রাব্যতার পার্থক্য বিনা পরীক্ষার সাহায্যে জানা যায়, এটা একটা গুরুত্ব। তারপর কি, কোনো দ্রবণ আছে, হ্যাঁ, তাহলে সেখানে যে দ্রাব্যতা, কতটা পরিমাণে দ্রাব্যতা আছে, তাহলে তার দ্রাব্যতার যে পরিমাপ, মানে দ্রাব্যতাটা বেশি হবে না কম হবে, সেই পরিমাপটা আমরা এই দ্রাব্যতা লেখ থেকে জানতে পারি। তাহলে এগুলো দ্রাব্যতা লেখর গুরুত্ব। আর কয়েকটা বিষয় লেখা আছে তোমরা বইয়ে তোমরা পড়তে পারো, যেগুলো দরকার বললাম। হ্যাঁ, তাহলে এগুলো দ্রাব্যতা সম্পর্কে সব কিছু আছে। এবার আমরা দেখো জানবো যে তরলে গ্যাসের দ্রাব্যতা। মানে যেমন আমরা এখানে জানলাম যে তরলে কঠিনের দ্রাব্যতা, ঠিক তেমনই আর একটা আছে। দেখো যে তরলে গ্যাসের যখন দ্রাব্যতা দেখব তখন, মানে যখন তরলের মধ্যে কোনো গ্যাস দেবো তখন সেটার দ্রাব্যতাটা কি হবে। তাহলে একটা ধরো কোনো এভাবে আমি তরল বা কিছু একটা পদার্থ ধরে নিলাম, তাহলে সেখানে এবার দ্রাব্যতার কি পরিবর্তন হবে দেখো। তাহলে যখন এটাকে দেখো এটার মধ্যে কোনো একটা গ্যাসীয় পদার্থ দেওয়া হবে, তাহলে গ্যাসীয় যখন পদার্থ দেওয়া হবে, ধরো আমরা উষ্ণতা বৃদ্ধি করলাম, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে উষ্ণতা বাড়লে এক্ষেত্রে তরলে গ্যাসের দ্রাব্যতা কি হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, উষ্ণতা বাড়লে দ্রাব্যতাটা কমবে। কেন? কারণ দেখো যখন এটাকে গরম করা হবে, তাহলে এই যে গরম করার কারণে অণুগুলো, সেগুলোর গতিশক্তিটা বাড়তে থাকবে, মানে সেগুলো দেখো গতিশক্তি বাড়বে, এবার সেগুলো ফুটতে শুরু করবে, তার জন্য এখানে সেগুলো মানে নড়াচড়া করতে থাকবে সর্বদা, তার জন্য সেগুলো আর নতুন গ্যাস সেখানে মেশাতে পারবে না বা সেখানে মিশবে না। তার জন্য যেহেতু এক্ষেত্রে গতিশক্তিটা বাড়বে, তার জন্য আর নতুন গ্যাস এখানে মিশতে পারবে না, তার জন্য উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে। সিম্পল। তাহলে তরলে গ্যাসের উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে, এটা মনে রাখবা। আর আরেকটা আছে চাপ। দেখো যখন চাপটা বৃদ্ধি পাবে, চাপ বাড়লে দ্রাব্যতাটাও বাড়ে। হ্যাঁ, চাপ বাড়লে দ্রাব্যতাটাও বাড়ে, অর্থাৎ এটা সমানুপাতি, এটা ছিল ব্যস্তানুপাতি। এবার দেখো উষ্ণতা যখন বাড়ে দ্রাব্যতা কমে, চাপ বাড়লে দ্রাব্যতাটা বাড়ে। এবার এই যে চাপ বাড়লে দ্রাব্যতাটা বাড়ে, সেটা একটা বিজ্ঞানীর সেখানে একটা সূত্র আছে, সেটাকে বলা হয় হেনরির সূত্র। তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে হেনরির সূত্র। তাহলে হেনরির সূত্র সেটা কাকে বলা হয় বা কি, দেখো আমি লিখছি তারপর বলছি, লিখো নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে, কোনো তরলে গ্যাসের, কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা ওই উষ্ণতায়, ওই উষ্ণতায় তরলটির চাপের, তরলটির চাপের সমানুপাতি। দেখো কি লিখলাম, যে নির্দিষ্ট উষ্ণতায়, মানে এখানে উষ্ণতাটা স্থির থাকবে, উষ্ণতা বাড়বে বা কমবে তেমনটা হবে না। এবার তরলে গ্যাসের দ্রাব্যতা, হ্যাঁ, সেই উষ্ণতাতে তরলে যে গ্যাসের দ্রাব্যতা আছে সেটা তার চাপের সমানুপাতি হবে। এটা হেনরির সূত্র। এটার মানে হলো যখন আমরা দেখো এই যে চাপটা বৃদ্ধি করা হবে, তখন চাপটা বাড়লে সেই দ্রাব্যতাটাও বাড়বে। কি বললাম, চাপ বাড়লে দ্রাব্যতাটাও বাড়বে। তার জন্য হেনরির সূত্রের ক্ষেত্রে মনে রাখবা যে নির্দিষ্ট উষ্ণতাতে যখন আমরা দ্রাব্যতা বৃদ্ধি করব, চাপের পরিমাণটাও বৃদ্ধি পাবে, বা চাপ বাড়লে দ্রাব্যতাটাও বৃদ্ধি পায়। তাহলে এই দুটো পরস্পরের সমানুপাতি হয়। এবার তোমরা আমাদের ভিডিওটি লাইক করে দাও এখনই, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ দেখো আমি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সব কিছু পড়িয়েছি, তোমরা দেখো। এবং তোমাদের ডিসক্রিপশনে যাও, দিয়ে একটা লিঙ্ক আছে, সেখানে তোমাদের ক্লাসের সব ভিডিও পরপর দেওয়া আছে, তাহলে তোমরা সেটা সেভ করে নাও, তাহলে তোমাদের আর একটাও খুঁজতে হবে না। এবার সেটা সেভ করে তোমরা ইউটিউবের যেখানে ইউ লেখা আছে, তাহলে সেই ইউ সেকশনে তোমরা সেটা পেয়ে যাবা, সেই প্লেলিস্টটা, যে সব ভিডিও তোমরা পেয়ে যাবে, একটাও খুঁজতে হবে না। তো অবশ্যই সেটা এখনই সেভ করো। এখানে একটা জিনিস আছে যা তোমাদের বইয়ে দেখবা, যখন জানো তোমরা যে কোল্ড ড্রিঙ্কস বা ধরো কোনো একটা পেপসি বা যেগুলো হয়, তো সেগুলোর মধ্যে যখন সেগুলোর যে ছিপি আছে সেটা ওপেন করা হয় সেই বোতলের, তাহলে সেটার মধ্যে জানো যে অনেকটা মানে বুদবুদ হয় এবং একটু শব্দ তৈরি হয়। তাহলে এই শব্দটা কেন হয়? কারণ সেটার মধ্যে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে অনেক চাপের মধ্যে রাখা হয়, মানে জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড আরও বিভিন্ন কেমিক্যাল মেশানো হয়, তারপর সেগুলো তৈরি করা হয় কোল্ড ড্রিঙ্কসগুলো। এবার তার জন্য যখন সেটা খোলা হবে, তাহলে সেখানে চাপটা কমে যাবে, তার জন্য সেই গ্যাসগুলো ধীরে ধীরে ওপরে বাষ্পীভূত হবে, রিলিজ হবে, তার জন্য সেই গ্যাসটা হয়। সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থাকে, তার জন্য যে যখন মুখটা খোলা হবে তখন কার্বন ডাইঅক্সাইডটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তার জন্য এমনটা হয়, এটা মনে রাখবা।
লাস্টে একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো তোমরা, যে চাপ বাড়লে তরলের দ্রাব্যতা কি হয়, এটা পড়ালাম তোমরা বলো। এবং তোমরা আমাদের ভিডিও লাইক করো, যেটা বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমাদের সেই যে প্লেলিস্ট আছে ডিসক্রিপশনে সেটা সেভ করে নাও, সেখানে সব ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তোমাদের একটা খুঁজতে হবে না। এটা কমেন্টের মধ্যে বলো চাপ বাড়লে তরলের দ্রাব্যতা কি হয়।